আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের অর্গানিক নামকরণের 3 নাম্বার ক্লাসে চলে আসছি, যেই ক্লাসে আমরা অ্যালডিহাইড পড়ব। নিশ্চয়ই তোমরা এর আগের ক্লাসগুলো এনজয় করেছো এবং প্রপারলি অ্যাসাইনমেন্টটি পূর্ণ করেছো। যারা অ্যাসাইনমেন্টটি পূর্ণ করেছো ক্লাস 2 এ যেটা বলা হয়েছিল, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই সহজ মনে হবে। আর যারা অ্যাসাইনমেন্ট করো নাই তাদের জন্য সহজ মনে হতেও পারে, কঠিনও মনে হতে পারে। চলো আমরা আজকে অ্যালডিহাইড গোত্র সম্পর্কে কিছু জিনিসপত্র জেনে নিই। দেখতেই পাচ্ছ অ্যালডিহাইডের সাধারণ সংকেত CnH2n+1 বন্ড CHO। এরপর তুমি দেখতে পাচ্ছ তার কার্যকারীমূলক বন্ড CHO আর এর সাফিক্স হচ্ছে অ্যাল। তোমাদের সাথে একটি বিষয় শেয়ার করি, কোন যৌগ এবং কোন মূলকের মধ্যে পার্থক্যটা কি। যৌগ মানে তার হাত সবগুলো পূর্ণ থাকবে, আর মূলক মানে তার হাত ফাঁকা থাকবে। যেমন দেখো অ্যালডিহাইডের কিন্তু হাত ফাঁকা আছে। আমি আবার রিপিট করছি, যৌগ এবং মূলকের মধ্যে পার্থক্যটা কি। যৌগ মানে তার সবগুলো হাত পরিপূর্ণ থাকতে হবে, আর মূলক মানে কি, তার কমপক্ষে একটি হলেও হাত ফাঁকা থাকতে হবে। ওয়ার্ড রুট এবং সাফিক্স এই দুইটার যোগফল করেই আমরা এর আগের নামকরণগুলো করেছিলাম, কিন্তু আমরা অ্যালকোহলের নামকরণ শেখার সময় তোমাদেরকে শিখিয়েছিলাম একটা শব্দে একটা সাধারণ উচ্চারণের মাধ্যমে নামকরণ, যেটা খুব ইজি ছিল এবং মজাদার ছিল। আমরা অ্যালডিহাইডেও এর বিকল্প করব না, আমরা অ্যালডিহাইডেও আরো সহজে একটা শব্দের মাধ্যমে নামকরণ করব। তাই অ্যালডিহাইডের সাধারণ উচ্চারণ কি নিশ্চয়ই আমরা এখন দেখে নিব, সেটা হচ্ছে অ্যালকানেল। অ্যালকানেল অ্যালডিহাইড, সকল অ্যালডিহাইড গোত্রের যৌগগুলোর সাধারণ উচ্চারণ হচ্ছে অ্যালকানেল। তাহলে আমরা চিন্তা করি এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি হবে? মিথানেল। তারপর কি হবে? 2 কার্বনের জন্য ইথানেল, তারপর প্রোপানেল, 4 কার্বন বিউটানেল, পেন্টানেল, হেক্সানেল, হেপ্টানেল, অক্টানেল, ননানেল, ডেকানেল। যেখানে অ্যালকোহল ছিল অ্যালকানল, মিথানল, এখানে হচ্ছে মিথানেল। ওখানে ছিল ইথানল, এখানে হচ্ছে ইথানেল। প্রোপানল, এখানে হচ্ছে কি, প্রোপানেল। তাহলে আমি আবার বলছি, মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, পেন্টানেল, হেক্সানেল, হেপ্টানেল, অক্টানেল, ননানেল, ডেকানেল। চলো আমরা কিছুক্ষণ আগেই তোমাদেরকে অ্যালডিহাইডের কার্যকারী মূলক দেখালাম CHO, কিন্তু এবার আমরা জানবো তার গাঠনিক সংকেত। এই দেখো, এই কার্যকারী মূলকের গাঠনিক সংকেত, অর্থাৎ কার্বনের মোট 4টি হাত হয়। একটি হাতে হাইড্রোজেন যুক্ত আছে, 2টি হাতে অক্সিজেন যুক্ত আছে, আর একটি হাত ফাঁকা আছে। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে যৌগ এবং মূলকের মধ্যে পার্থক্য হচ্ছে যৌগে কোনো হাত ফাঁকা থাকে না, কিন্তু মূলকে মাস্ট বি কমপক্ষে একটা হলো হাত ফাঁকা থাকবে। এটি হচ্ছে অ্যালডিহাইডের কার্যকারী মূলকের সংকেত এবং এটি হচ্ছে অ্যালডিহাইডের কার্যকারী মূলকের গাঠনিক সংকেত। এখন কোশ্চেন হচ্ছে, আমি নাম তো বুঝে গেলাম যে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম হচ্ছে মিথানেল। তাহলে আমরা কি করব? এর সংকেত লিখব। তোমাদেরকে অ্যালকোহল পড়ানোর সময় আমরা কি বলেছিলাম কোনো যৌগের সংকেত লেখার সময় আমাকে কমপক্ষে 2টি বিষয় ভাবতে হবে। কি বিষয় ভাবতে হবে? প্রথমত কার্যকারী মূলকটাকে লিখতে হবে, দ্বিতীয়ত ভাবতে হবে আমি যে যৌগটা লিখতে চাচ্ছি ওয়ার্ড রুট অনুযায়ী ওই যৌগে কার্বনটা ঠিকঠাক মতো দিলাম কিনা। অর্থাৎ কার্যকারী মূলক এবং কার্বন সংখ্যা এই দুইটা প্রথমে এনশিওর করার পর যে কয়টা হাত খালি থাকবে সে কয়টা হাত হাইড্রোজেন দিয়ে পূর্ণ করতে হবে। তাই অনেক শিক্ষার্থী আমরা মিথানেলের নাম লিখতে গিয়ে একটা কমন মিস্টেক করি, সেই ব্যাপারটা আমি তোমাদেরকে শেখাই। সবাই যেটা করে যে ঠিক আছে অ্যালডিহাইডের কার্যকারী মূলক CHO, আমি এটা দিয়ে দিলাম, তারপর আমি একটা কার্বন দিব, যেহেতু মিথানেলে একটা কার্বন হয়, এবং সেই সাথে আমরা এই কার্বনের 3টি হাত খালি দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখন লিখব CH3CHO, কিন্তু না, এইটা সম্পূর্ণটাই ভুল। এইটা সম্পূর্ণটাই ভুল। কেন ভুল? দেখো, এটা মিথানলের সংকেত না। তোমার রিকোয়ারমেন্ট কি? তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে তোমাকে প্রথমে কার্যকারী মূলক লিখতে হবে। নিশ্চয়ই তুমি কার্যকারী মূলক লিখেছো। এরপরে রিকোয়ারমেন্ট কি? মিথানেল এই ওয়ার্ড রুট ডিমান্ড করে তুমি একটা কার্বন লিখতে পারবা। তাহলে মজার ব্যাপার হচ্ছে, যেখানে অ্যালকোহলের কার্যকারী মূলকে কোনো কার্বন ছিল না, কিন্তু অ্যালডিহাইডের কার্যকারী মূলকে আগের থেকে বিল্ট ইন একটা কার্বন আছে। তার মানে তুমি এই CHO মূলক যে লিখতেছো, এই মূলকটা লেখা মাত্রই তোমার 2টা শর্তই পূরণ হয়ে যাচ্ছে। কি কি শর্ত পূরণ হচ্ছে চিন্তা করে দেখো। একটা শর্ত হচ্ছে কার্যকারী মূলক লেখা হচ্ছে, আর একটা শর্ত হচ্ছে কার্বনও একটা লেখা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কার্যকারী মূলক এবং কার্বন 2টা লেখার পর
বাকি যে হাত ফাঁকা থাকবে সেই হাত আমরা কি দিয়ে পূর্ণ করি? অনলি এইচ দিয়ে পূর্ণ করি। এটাই হচ্ছে মিথানলের সংকেত। তোমাদের সাথে আরেকটি মজার বিষয় শেয়ার করি। ইন্টারনেট ঘাটলেই তোমরা দেখতে পাবা 1919 সালে রসায়নের নীতি নির্ধারক ইউপ্যাক নামক একটি অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। যেমনভাবে আমরা স্বাস্থ্য বিষয়ক কোনো ঝামেলায় পড়লে বা কোনো কিছু আবিষ্কার হলে আমরা কার নির্দেশনা ফলো করি? WHO নির্দেশনা ফলো করি। তেমন পুরো পৃথিবীতে আমাদেরকে রসায়নের নির্দেশনা দেন কে? ইউপ্যাক, এবং যেটি প্রতিষ্ঠিত হয় 1919 সালে। তো তুমি চিন্তা করে দেখো, 1919 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরের দিন থেকেই কিন্তু ইউপ্যাক জৈব যৌগের নামকরণ নিয়ে নিশ্চয়ই কাজ করেন নাই। আমরা এখন যে নামকরণগুলো পড়তেছি, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, এগুলোকে আমরা বলি ইউপ্যাক প্রণীত নাম। অর্থাৎ ইউপ্যাক রসায়নের যে নীতি নির্ধারক সংস্থা, তারা আমাদেরকে এই নামগুলো দিয়েছে এবং সেগুলো আমরা শিখতেছি। আর এজন্য দেখো, খুব সায়েন্টিফিক ওয়েতে সিস্টেমেটিক্যালি একটা গোত্রের একটা নাম বা একটা শব্দের সাথে মাধ্যমে আমরা পুরো গোত্রের শত শত যৌগের নাম কিন্তু খুব সহজেই শিখতে পারছি। কিন্তু এই অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কি যৌগগুলো ছিল না? নিশ্চয়ই ওই সময় 1919 সালের আগ পর্যন্ত অনেক যৌগ মানুষের কাছে প্রচলিত ছিল, এবং তাদের কিছু প্রচলিত নাম কিন্তু মানুষের কাছে অনেক পপুলার ছিল। ঠিক তেমনই মিথানল, এই যৌগটার এই নামটা ইউপ্যাক প্রণীত একটি নাম, অর্থাৎ ইউপ্যাক বলে এই যৌগটার নাম হচ্ছে মিথানল। কিন্তু ইউপ্যাক প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই মানুষ এই যৌগটাকে জানতো ফর্মালডিহাইড হিসাবে। ফর্মালডিহাইড হিসাবে। তাহলে এটা হচ্ছে ফর্মালডিহাইড তার প্রচলিত নাম। নিশ্চয়ই তোমরা বহুবার শুনেছ, এমনকি যারা সায়েন্সের স্টুডেন্ট না তারাও জানে যে বাজারে ফরমালিন নামে একটি কেমিক্যাল পাওয়া যায়, যেটা একটা সংরক্ষক হিসাবে ব্যবহার করা হয়। যদিও তোমরা ভুল করে কখনো এই ফরমালিন খাদ্যে দিবা না, কারণ খাদ্যে যদি কোনো কারণে ফরমালিন থাকে তাহলে ক্যান্সারের মতো রোগ হইতে পারে। এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে, কোনো মানুষকে যদি ইনজেকশনের মাধ্যমে এক অ্যাম্পল মানে একটা মানুষকে যে পরিমাণ ইনজেকশন পুশ করা হয় ওই পরিমাণ কেমিক্যালকে এক অ্যাম্পল বলা হয়। এক অ্যাম্পল যদি তুমি ফরমালিন কোনো মানুষের দেহে প্রবেশ করাও, ওই মানুষের অস্বাভাবিক মৃত্যু হবে, অর্থাৎ ছটফট করতে করতে মারা যাবে। তার মানে ফরমালিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রিজারভেটিভ, যা সংরক্ষক, যা দিয়ে আমরা মৃতদেহ সংরক্ষণ করতে পারি, মৃত প্রাণী সংরক্ষণ করতে পারি, আমরা কোনো বায়োলজিক্যাল বা প্যাথোলজিক্যাল কোনো টিস্যু সংরক্ষণ করতে পারি, কিন্তু কোনোভাবেই আমরা খাদ্যে ফরমালিন ব্যবহার করতে পারবো না। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। কিন্তু এই কেমিক্যালটা খাদ্যে ব্যবহার করা বাদে বাকি অন্যান্য পারপাসে ব্যবহারের জন্য অনেক জনপ্রিয়। অর্থাৎ ফর্মালডিহাইডের 30 থেকে 40% জলীয় দ্রবণটাই হচ্ছে ফরমালিন। তাহলে এই ফর্মালডিহাইড নামটা কি? তার কি ইউপ্যাক প্রণীত নাম নাকি প্রচলিত নাম? প্রচলিত নাম। অর্থাৎ ইউপ্যাক যখন প্রতিষ্ঠিত হয় নাই তার আগের থেকেই কিন্তু এই যৌগকে, মিথানলকে ফর্মালডিহাইড নামে ডাকা হতো, আর এর 30 থেকে 40% জলীয় দ্রবণকে আমরা ফরমালিন বলে থাকি। আচ্ছা, তাহলে আমরা যে মিথানল লিখতে গিয়ে ভুল করে এই যৌগটা অনেকে লিখছিলাম, চিন্তা করে দেখো তো এখন এই যৌগের নাম কি হতে পারে? নিশ্চয়ই এতক্ষণে তুমি বুঝে গেছো এই যৌগের নাম কি হওয়া উচিত। নিশ্চয়ই এই যৌগের নাম কি হওয়া উচিত তুমি এখন বুঝে গেছো। দেখো, কার্যকারী মূলক আছে এবং 2টা কার্বন আছে। তাহলে 2 কার্বন বিশিষ্ট কোনো অ্যালডিহাইডের নাম কি? নিশ্চয়ই তোমার বোঝা হয়ে গেছে, এই যৌগের নাম হচ্ছে ইথানল। এবার চলো আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম লিখব। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি? প্রোপানল। তাহলে প্রোপানলের সংকেত লিখতে গেলে আমাদের কি করতে হবে? অ্যাট ফার্স্ট কার্যকারী মূলক দিতে হবে। দেওয়ার পর আমি কার্বন দিব। কার্বন দিতে হবে মোট 3টা, যেহেতু প্রোপানল অলরেডি একটা দিয়েছি। আরেকটা কার্বন, এর কয়টা হাত খালি? নিশ্চয়ই 2টা হাত খালি। এর কয়টা হাত খালি? 3টা হাত খালি। তুমি অ্যাসাইনমেন্ট বারবার প্র্যাকটিস করলে তোমাকে কিন্তু এটা লিখতে হবে না, তাই না? এই জন্য দ্বিতীয় ক্লাসে যে অ্যাসাইনমেন্টটি করতে বলা হচ্ছে সেটি নিশ্চয়ই তোমরা সবাই করে ফেলবে। আচ্ছা, এবার এর 3টা হাত খালি, এই 3টা খালি হাতে কি যাবে? হাইড্রোজেন যাবে। এই জন্য আমরা লিখবো এখন CH3। এর 2টা হাত খালি, খালি হাতে কি যাবে? হাইড্রোজেন যাবে, CH2। আর এরপর হবে CHO। পরীক্ষার খাতায় এই লাইনটা লেখার দরকার নাই, শুধু এই লাইনটা লিখলেই চলবে। এবার আমরা 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি? নিশ্চয়ই সবাই বুঝে গেছে এখন, বিউটানল।
বিউটানলের সংকেত তুমি চাইলে ডিরেক্টলি লিখতে পারো। সবচেয়ে বাম দিকের কার্বনে হাইড্রোজেন থাকবে 3টা, নিশ্চয়ই এটা এতক্ষণ বুঝে গেছো। আর মাঝের কার্বনগুলোতে হাইড্রোজেন থাকবে 2টা করে। কেন 2টা করে থাকবে বলো তো? কারণ দুই পাশে তো 2টা হাত এঙ্গেজড, আর বাকি 2টা হাত খালি থাকে, 2টা হাতে হাইড্রোজেন চলে গেল। যেহেতু বিউটানল লিখবো আমি, 4টার বেশি কার্বন দেওয়া যাবে না, অলরেডি 3টা দিয়েছি, তার মানে আমি এখন কার্যকারীমূলক লিখে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, যদি আমরা 5 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড লিখি তাহলে তার নাম কি হবে? তার নাম হবে পেন্টানেল। পেন্টানেল। তো পেন্টানেল যদি হয় তাহলে কি হবে? CH3 CH2 CH2 দেন আবার CH2 দেন CHO। আমার মনে হয় তোমাদের সবার ইতিমধ্যে অ্যালডিহাইড ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আমরা এবার পরবর্তী গোত্রে চলে যাব। এবার আমরা নামকরণ পড়ব জৈব অ্যাসিডের নামকরণ। জৈব অ্যাসিডকে আরো দুটি নামে ডাকা হয়, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং আরেকটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই তো চলো আমরা জেনে নেই যে আচ্ছা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত কি? CnH2n+1 বন্ড COOH। ওকে, আচ্ছা কার্যকারীমূলক হচ্ছে বন্ড CHO, সাফিক্স হচ্ছে ওইক অ্যাসিড, এবং অ্যালডিহাইডের মতোই এর সাধারণ উচ্চারণ হচ্ছে অ্যালকানোইক অ্যাসিড। অ্যালকানোইক অ্যাসিড। তাহলে খুব সহজেই তোমরা বলতে পারবা, বলো তো 1 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের নাম কি? মিথানোইক অ্যাসিড। 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের নাম কি? ইথানোইক অ্যাসিড। 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের নাম কি? প্রোপানোইক অ্যাসিড। তারপর কি? বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, হেক্সানোইক অ্যাসিড, হেপটানোইক অ্যাসিড, অক্টানোইক অ্যাসিড, ননানোইক অ্যাসিড এবং ডেকানোইক অ্যাসিড। নিশ্চয়ই তোমরা অ্যালডিহাইডের মতো, অ্যালডিহাইডে যেখানে ছিল অ্যালকানেল এবং এইখানে হচ্ছে অ্যালকানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, এভাবে চলতে থাকবে। চলো আমরা কিভাবে তার সংকেত লিখবো এটা একটু বুঝে নিই। প্রথমত আমরা কার্যকারীমূলক দেখলাম COOH, যার গাঠনিক সংকেত হচ্ছে এমন। তোমাদেরকে আগেই বলা হচ্ছে কার্যকারীমূলক না, মানে যে আচ্ছা তোমাদেরকে আগেই বলা হচ্ছে মূলক এবং যৌগের মধ্যে পার্থক্য হচ্ছে মূলকে হাত ফাঁকা থাকবে। আচ্ছা, এইবার আমরা 1 কার্বন বিশিষ্ট কোনো জৈব অ্যাসিড লিখতে হলে আমাদের নাম লিখতে হবে মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড। তাহলে মিথানোইক অ্যাসিড লিখতে হলে আমাদের কি ভাবতে হবে? আমাদের প্রথমেই ভাবতে হবে আমরা কার্যকারীমূলক দিব, তারপর আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে কার্বন পূর্ণ হবে। কিন্তু দেখো অ্যালডিহাইডের মতোই মজার ব্যাপার, একই সাথে এই যৌগটা কিন্তু অ্যালডিহাইডের মতোই মজার ব্যাপার, একই সাথে এই মূলকটা আমাদের 2টা রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে। একটা হচ্ছে কার্যকারীমূলক আর একটা হচ্ছে 1 কার্বন। তাহলে কয়টি হাত খালি আছে? 1টি হাত খালি আছে। এখন আমরা জাস্ট এই খালি হাত হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিলে হয়ে যায়। এটার নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। ঠিক যেমনভাবে মিথানলের অপর নাম বা প্রচলিত নাম ছিল ফর্মালডিহাইড, এইটারও কিন্তু প্রচলিত একটা পপুলার নাম আছে যেটা তোমরা চ্যাপ্টার 7-এ পড়ে আসছো, যার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, অর্থাৎ পিঁপড়ার ল্যাটিন নাম ফর্মিকা। পিঁপড়া বা মৌমাছির মুখে এই অ্যাসিডটা থাকে, যার কারণে একে বলা হয় ফর্মিক অ্যাসিড, যেটা তার প্রচলিত নাম। আর ইউপ্যাক নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। একটি বিষয় আমি তোমাদেরকে একসাথে বোঝাবো, এই জন্য অ্যালডিহাইডে বলি নাই, খেয়াল করে দেখো। আমরা যখন 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের সংকেত লিখেছিলাম HCHO, এবং আমরা 1 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের সংকেত লিখছি HCOOH, এরা কিন্তু সাধারণ সংকেত মানতেছে না। কেন মানতেছে না? দেখো, এই দেখো CnH2n+1 COOH, অর্থাৎ 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বলো আর 1 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড বলো, তারা কিন্তু সাধারণ সংকেত মানে না। তাদের সাধারণ সংকেত মানতে হলে 2 কার্বন থেকে যেতে হবে। এবং আরও একটি মজার বিষয় আছে, আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। এবার চলো আমরা দেখি 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড, যার নাম ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড, এই ইথানোইক অ্যাসিডের সংকেত কি হবে? COOH তো হচ্ছে কার্যকারীমূলক, আর বাকি থাকবে আরেকটা কার্বন, কারণ ইথানোইক অ্যাসিডে আমাকে মোট 2টা কার্বন দিতে হবে। তাহলে দেখো 2টা কার্বনও হয়ে গেছে, কার্যকারী মূলকও হয়ে গেছে। এখন এর খালি হাত পূর্ণ করতে হবে হাইড্রোজেন দিয়ে। যদি তাই করতে হয় তাহলে কি করব আমরা? এখানে CH3 বন্ড COOH। এবার একইভাবে যদি আমরা এবার
এরও ইথানোয়িক অ্যাসিডেরও একটি পপুলার নেম আছে, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো হয়তো এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যা দিয়ে আমরা ভিনেগার বানাই। অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10 বা 4 থেকে 10% জলীয় দ্রবণকে, মানে 100 ml পানিতে যদি 6 থেকে 10 ml তুমি অ্যাসিটিক অ্যাসিড দাও তাহলে সেটা ভিনেগার হয়ে যায়। ওকে, এখানে খেয়াল করে দেখো, CnH2n+1 COOH, এটা হচ্ছে জৈব অ্যাসিডের সাধারণ সংকেত। কিন্তু খেয়াল করে দেখো ইথানোয়িক অ্যাসিডে এন এর মান কত? এন এর মান কিন্তু 1। অর্থাৎ এখানে যেহেতু কার্যকারী মূলকটা এই ফর্মুলার বাইরে রয়েছে, দেখো কার্যকারী মূলকটা এই ফর্মুলার বাইরে রয়েছে, তার মানে কোনো যৌগে এই জৈব অ্যাসিড এবং অ্যালডিহাইড এই দুইটা সাধারণ সংকেতের ক্ষেত্রে একই ঘটনা বা একই প্রবলেম, সেটা হচ্ছে কোনো যৌগে এন এর মান 1। দেখো খেয়াল করো, এন এর মান 1 মানে কিন্তু কার্বন দুইটা। দেখো এখানে ইথানোয়িক অ্যাসিডে এন কিন্তু 1, কিভাবে 1 দেখো, এই যে এখানে 1 আর 2 × 1 মানে 2 + 1 মানে কি 3, অর্থাৎ কার্বন একটা, হাইড্রোজেন 3টা। মানে আমরা জৈব অ্যাসিড এবং অ্যালডিহাইডে সাধারণ সংকেত থেকে যদি লিখতে চাই, এন এর মান 1 হওয়া মানে পুরা যৌগটাতে কার্বন একটা বেড়ে যাওয়া, কারণ এই ফর্মুলার মধ্যে কার্যকারী মূলকের কার্বনটা কিন্তু অ্যাড করা নেই। সো আমরা যখন কোনো যৌগের সংকেত লিখব তখন কার্বন সংখ্যা যদি 2 বলে তখন ইথানোয়িক অ্যাসিড, কিন্তু যদি এন এর মান 1 বলে তখন কিন্তু ওইটা ইথানোয়িক অ্যাসিড না, ওটা না, এন এর মান 1 বলে তখন কিন্তু এটা মিথানোয়িক অ্যাসিড না, ওটা কি ইথানোয়িক অ্যাসিড। অর্থাৎ এন এর মান যা হবে অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের সাথে একটা করে কার্বন অ্যাড করতে হবে, কোনটা? কার্যকারী মূলকেরটা। আর কার্বন সংখ্যা বললে তখন কোনো প্রবলেম নেই, নিশ্চয়ই এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো। চলো আমরা এবার 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের নাম জেনে নিব, সেটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা, প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত লিখতে হলে কি করতে হবে? প্রথমে কার্যকারী মূলক লিখতে হবে, তারপর কার্বন দিতে হবে। দেখো মোট কার্বন 3টা হয়ে গিয়েছে, ফাঁকা হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করতে হবে। তাহলে আমরা লিখব CH3 বন্ড CH2 বন্ড COOH। দেখো এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক একইভাবে যদি আমরা 4 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড লিখি তাহলে কি করতে হবে? তার নাম কি হবে আগে ভেবে দেখি। বিউটানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিড। এই বিউটানোয়িক অ্যাসিডের প্রথম কাজ কি? কার্যকারী মূলক দেয়া। তারপর কি? এই যে কার্বন, এই যে কার্বন, এই যে কার্বন। তাহলে এর হাত খালি কয়টা? 3টা, এর 2টা, এরও 2টা। তাহলে বিউটানোয়িক অ্যাসিডের সংকেত কি হচ্ছে? নিশ্চয়ই বিউটানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড COOH। এই ছিল আমাদের নবম দশম শ্রেণীর অর্গানিক কেমিস্ট্রির 3 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।